নমস্কার। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। আপনারা তো জানেন শরীর এবং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আমাদের এখানে আলোচনা হয় এবং ডাক্তারবাবুরা সুন্দরভাবে সেটাকে অ্যানালিসিস করে দেন এবং কিভাবে প্রপার ট্রিটমেন্ট পাওয়া যায় সে বিষয়ে ভীষণভাবে আমাদের আলোচনা চলছে এবং আলোচনা হয়। অবশ্যই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবেই কাজ করে যাচ্ছে, গ্রুপ অফ ডক্টরস এবং তার সঙ্গে এক্সপার্ট ডক্টররা থেকে কিন্তু তারা একটা সাকসেসফুল জায়গায় পৌঁছে গেছেন। এবং আয়ুর্বেদ চিকিৎসা, তার কারণ আয়ুর্বেদ চিকিৎসা সম্বন্ধে আপনারা অনেকটাই অবগত। আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি যেটা কিন্তু একেবারে প্রাকৃতিক উপায়ে, একেবারে ন্যাচারাল ওয়েতে আপনি ভেষজ গুণ সমৃদ্ধ সেই ঔষধের দ্বারাই কিন্তু আপনি কিন্তু সুস্থ সবল সতেজ জীবনকে ফিরে পাচ্ছেন এবং ভীষণভাবে মানুষ উপকৃত হচ্ছেন। শুধু কলকাতার মধ্যে সীমাবদ্ধ নয়, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার একেবারে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং বিদেশের বুকেও কিন্তু তারা আয়ুর্বেদ চিকিৎসাকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন এবং মানুষ ভীষণভাবে উপকৃত। এবং সেইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটি টপিক চলে, আলোচনা চলে রোগ এবং শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে। এবং মানসিকভাবেও যদি কেউ মেন্টাল ডিস্টারবেন্স থাকে বা মানসিকভাবে যদি বিধ্বস্ত হয়ে থাকেন, আপনারা জিজ্ঞাসা রাখতেই পারেন। ডাক্তারবাবুরা সেইভাবে কিন্তু আপনাদেরকে একটা আলোচনার মাধ্যমে পার্মানেন্ট সলিউশন দেবেন, কিভাবে সুস্থ থাকা যায়, ভালো থাকা যায়, সেইভাবে কিন্তু আলোচনা আমাদের চলবে। আজকে কিন্তু আমাদের একটি বিশেষ আলোচনা রেখেছি পার্কিনসন। এই রোগটি বা এই ডিজিজ সম্পর্কে অনেকটাই আপনারা অবগত, আবার যারা জানেন না বা এই ব্যাপারে একেবারেই ঠিকমতো অবগত নয় তাদের ক্ষেত্রে তো অবশ্যই ডাক্তারবাবু সেইভাবে ব্যাখ্যা করবেন, আলোচনা করবেন। আমরা অবশ্যই আজকে কিন্তু স্টুডিওতে উপস্থিত হয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর হালদার উপস্থিত হয়েছেন। এ হালদার সিএমই, তাকে আজকে আমরা সঙ্গে পেয়েছি এবং আমরা আলোচনা তো অবশ্যই রাখবো। আর আপনারা ফোনের মাধ্যমে, এই আলোচনার মাধ্যমে নিশ্চয়ই আপনারা কথা বলুন, জিজ্ঞাসা করুন, আপনাদের যা যা সমস্যা রয়েছে, কিভাবে একটা সুস্থ জীবন লিড করা যায় সবকিছু বিশদভাবে তিনি কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবেন। আমি সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর হালদার। স্যার, স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আজ আমাদের তো প্রতিদিন বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা যে আমাদের কিভাবে শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আমরা রাখি, যে কিভাবে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। তখন ভালো থাকা মানে কিন্তু জীবনটাকে সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং একটা সুন্দর মনের মধ্যেও একটা যেন খুব একটা ভালো পজিটিভ ভাইব্রেশন থাকে, আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। কিন্তু রোগ থাকা মানেই শরীরে নানান রকম একটা ডিস্টারবেন্স তৈরি হয়, যে কোনো কাজে আমরা মনোনিবেশ করতে পারি না। আজকে যে বিষয়টি আমরা রাখছি সেটা হলো পার্কিনসন। আমরা এই ডিজিজ সম্বন্ধে বা এই রোগ সম্পর্কে আমরা একটু জেনে নেব, তার সিমটমগুলো কি বা এর থেকে আমরা কিভাবে মুক্তি পাবো বা এই রোগটিকে কিভাবে প্রতিরোধ করব, সব বিষয়ে আজকে কিন্তু আলোচনা রাখছি। একজন বন্ধু রয়েছেন, ফোনটা আমি নিয়ে নিচ্ছি, তারপর অবশ্যই আমরা আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাম, আমি সন্দেশ থেকে বলছি। আমি কাজল ঘোষ। বলুন কাজল বাবু, কি সমস্যাটা বলুন। মানে ডাক্তারবাবুকে একটু দূরে জানতে চাইছি যে আমার মাথার চুলগুলো একদম ঝরে যাচ্ছে। মাথার চুল কি হচ্ছে? ঝরে যাচ্ছে? ঝরে যাচ্ছে, তেল সাবান কোনো ব্যবহার করলে চুলগুলো হুড়ো করে পড়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বয়স কত এখন? আমার বয়স 30। 30। আপনার কি এমনি বাইরে ধুলোবালির মধ্যে বেশি কাজ করতে হয় বা একটু ঘুরতে হয় বেশি? না স্যার, বেশিরভাগ তো মার্কেটে মোটরসাইকেল নিয়ে তো যাই স্যার। হেলমেট পরে মোটরসাইকেল নিয়ে যাই। এছাড়া কি আপনার পেটের কোনো রকম সমস্যা আছে বা লিভারের কোনো রকম সমস্যা ছিল? না না না, পেটে কোনো সমস্যা নেই, মাঝে ভিতরে গ্যাস হয়, এটাই শুধু সমস্যা। আচ্ছা, অ্যালার্জি আছে শরীরের মধ্যে কোনো? কখনো কি টেস্ট না না করেছেন? না না স্যার, অ্যালার্জি নেই। আচ্ছা, দেখুন, মেন যে জিনিস আপনি যে সমস্যাটার কথা বলছেন সেটা এই 3-4টে কারণের জন্যই হয়। একটা, যদি কোনো রকম কেমিক্যাল প্রোডাক্ট বেশি ইউজ করা যা হয়, কিংবা যদি বাইরের ধুলোবালির মধ্যে বেশি থাকা হয়, সেখান থেকে একটা চুল ওঠা, চুল পড়ার একটা সম্ভাবনা থাকে। তার সাথে সাথে যদি আমাদের লিভারের কোনো সমস্যা থাকে কিংবা যদি অ্যালার্জি থাকে শরীরের মধ্যে, এই যে অ্যালার্জির কথাটা বলছি, অ্যালার্জিটা এই নয় যে শুধুমাত্র আপনার শরীরে র্যাশ বেরোবে সেই কারণেই আপনি বুঝবেন যে আপনার অ্যালার্জি হয়েছে। অনেক সময় কি হয়, ব্লাডের মধ্যে জিনিসটা থাকে, সেটা যতক্ষণ না টেস্ট করা হয় সেটা বোঝা যায় না। আর তার সাথে সাথে যদি থাইরয়েডের সমস্যা থাকে তাহলে আমাদের এই চুল পড়া, চুল ওঠা এবং তার সাথে সাথে চুল পেকে যাওয়া, এই জিনিসগুলো হয়। তো আপনার ক্ষেত্রে একটা কথাই বলবো যে আপনি যতই
শ্যাম্পু ইউজ করুন, যতই প্রোডাক্ট ইউজ করুন, যদি ভেতরে ইন্টারনালি আপনার কোনো কোন প্রবলেমটা আছে সেটাকে খুঁজে বার করে যদি সেইটার ট্রিটমেন্ট করে তার সাথে যদি আপনি এই সমস্ত জিনিস ইউজ করেন, তাহলে কিন্তু দেখবেন সেখানেতে আপনি লাভটা বেশি পাবেন। তো আপনার ক্ষেত্রে একটা কথাই বলবো যে যদি আপনি বুঝতে পারছেন না যে আপনি কিভাবে বার করবেন যে আপনার কি সমস্যা আছে বা আদৌ সমস্যা আছে কি না, একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দেবো কি পথে এগোলে আপনি প্রপার টেস্টের মাধ্যমে জানতে পারবেন যে আপনার কোনো সমস্যা শরীরের মধ্যে আছে কিনা। যদি থাকে তার ট্রিটমেন্টের সাথে সাথে আমাদের লাই লিগেন্সের বিভিন্ন রকম প্রোডাক্ট আছে যেগুলো আমাদের স্কিন রিলেটেড, আমাদের হেয়ার রিলেটেড। তো দুটো প্যারালালি যদি আমরা আপনাকে দিতে পারি তাহলে দেখবেন এই প্রবলেম থেকে আপনি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবেন এবং ভবিষ্যতে যাতে আপনি ভালো থাকেন সেই গাইডলাইনটা দিয়ে দেবো। ঠিক আছে দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনার কিসে অ্যালার্জি আছে বা কোনো প্রবলেম আছে কিনা সেটা তো এখান থেকে বসে আমি বুঝতে পারছি না। তো যতক্ষণ না প্রপারলি আমরা রিজনটা খুঁজে বার করব, এইভাবে বলাটাও ঠিক হবে না। যদি আমি কিছু বলে দিলাম তার একটা উল্টো রিয়াকশন পড়ে গেল, তখন সেই প্রবলেমটা আরো বেশি বেড়ে যাবে। তো আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি একটা হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার কাছাকাছি যে চেম্বার হবে সেই চেম্বারেতে এসে একবার আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাকে যত তাড়াতাড়ি পারবো বলে দেবো এবং তার কারণটা খুঁজে আপনার ট্রিটমেন্টটা শুরু করে দেবো। একদম ধন্যবাদ। সেই জন্যই কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের দুটি ফোন নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, যার মাধ্যমে কিন্তু হেল্পলাইন নাম্বার, যার মাধ্যমে আপনি কিন্তু ডিটেলসটা জেনে যাচ্ছেন যে ডাক্তারবাবুদা আপনাদের বাড়ি থেকে চেম্বার কত কাছে না দূরে আছে সেই বিষয়ে কিন্তু জানার জন্য, ডিটেলস জানার জন্য এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন সেটাও কিন্তু আপনারা প্রেসক্রিপশন বা রিপোর্টগুলো কিন্তু আপনারা ক্যারি করবেন, নিয়ে আসবেন। আমরা যেটা নিয়ে আজকের আলোচনা চলছে ডাক্তারবাবু, যেটা হলো পার্কিনসন, এই আমরা সিমটমগুলো জানবো এবং কিভাবে এই রোগটিকে প্রতিরোধও করা যায় বা হলেও বা কি করা যাবে আমরা একটু সেই বিষয়ে আজকে জেনে নেব। দেখুন, পার্কিনসন নিয়ে বহুবার আলোচনা হয়েছে। আমরা বারবার আলোচনা এই কারণে করি যে যে সমস্ত রোগগুলো আছে যেগুলো অন্যান্য প্যাথিতে বলে দেয় যে এই রোগের শুধুমাত্র সিমটমিক ট্রিটমেন্ট আছে, এটা কোনোদিনও ঠিক হবে না। যেটা প্রবলেম হবে সেই প্রবলেমগুলোকে আপনি কম রাখার জন্য আপনাকে হয়তো আজীবন ওষুধ খেয়ে যেতে হবে। তো সেরকমই একটা রোগ হচ্ছে পার্কিনসন। পার্কিনসন রোগটা যাদের হয় আমরা দেখেছি যে সেই পেশেন্ট, সেই মানুষ কতটা অসহায় হয়ে যায়। কারণ হচ্ছে আমরা মন থেকে চাইবো কোনো জিনিস করার, আমরা হাঁটার, কথা বলার, ভালোভাবে কথা বলা, কোনো জিনিস হাতে করে তোলা, আমার মন থেকে ইচ্ছা হচ্ছে, কিন্তু আমরা পারছি না। কারণ আমাদের শরীর সেই স্বাদটা দিচ্ছে না। সেই শরীর স্বাদ দিচ্ছে না, তার কারণ হচ্ছে এই রোগটা। আমি আসছি এই কথাতে যে কিভাবে এটা হয় বা কিভাবে আমাদের এই শরীর স্বাদ দেয় না। তার আগে একটা ফোনটা ধরে নিই। একদম, একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি বেলুর থেকে বলছি। বলুন কি সমস্যাটা বলুন। মাথার খুশকির প্রবলেম হচ্ছে। আচ্ছা, কবে থেকে আছে? এটা হচ্ছে মাসখানেক ধরে হচ্ছে। এটা বয়স কত আপনার? 23 বছর। 23? হ্যাঁ। আচ্ছা, দেখুন মেন জিনিস হচ্ছে খুশকির যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন রকম ডাস্টের অ্যালার্জি থেকে এই জিনিসটা হয়। তো আপনি কি বাইরে ডাস্টের মধ্যে কি খুব বেশি সময় কাটান? হ্যাঁ বলতে পারেন। আচ্ছা, মানে এখানে যেটা করণীয় সেটা হচ্ছে আপনার ফার্স্ট দেখতে হবে অ্যালার্জি আছে কিনা, এবং তার সাথে সাথে যদি আপনার ডাস্টে বেশিক্ষণ সময় কাটাতে হয় তাহলে তার জন্য একটু প্রোটেকশন হিসেবে বিভিন্ন রকম জিনিস আছে, সেটা একটু ইউজ করতে হবে। খুশকির সমস্যাটা এমন কোনো সমস্যা নয়, সেটা কেটে যায় যদি আপনি ঠিকঠাক জিনিস ইউজ করেন। আমরা বারবারই বলি যে আমাদের একটা ব্রাঞ্চই আছে যেটা আমাদের লাই লিগেন্সের, যেখানেতে আমাদের স্কিন, হেয়ার রিলেটেড বিভিন্ন রকম আমাদের ট্রিটমেন্ট হচ্ছে এবং এখনো পর্যন্ত রিসার্চ চলছে বিভিন্ন রকম জিনিসের ওপর, বিভিন্ন রকম প্রোডাক্টের ওপর। তো আমরা এখনো পর্যন্ত ইউজ করেছি, আমরা বহু পেশেন্টের পজিটিভ সাইন পেয়েছি। তো আপনার ক্ষেত্রেও একটা কথা বলবো, হ্যাঁ, এবার তার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে একবার হেল্পলাইন নাম্বার যেটা যাচ্ছে
ওই হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন। আপনি বেলুড় থেকে বলছেন, বেলুড়েতেই আমাদের চেম্বার আছে, সেই চেম্বারটার অ্যাড্রেস আপনাকে ডিটেলস বলে দেবে, কবে ওখানেতে থাকবো সেই দিনটাও বলে দেবে। সেই দিনে এসে একবার যোগাযোগ করুন, সামনাসামনি বসে একবার কনসাল্ট করুন। আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দেবো যে কিভাবে আপনি ডেলিকার লাইফটাকে লিড করতে হবে, কি কি জিনিস আপনি ইউজ করবেন, কি কি জিনিস ইউজ করবেন না, কিভাবে আপনি জানবেন আপনার শরীরের মধ্যে অ্যালার্জি আছে কিনা, যদি থাকে কোন কোন জিনিসে অ্যালার্জি আছে সেটাকে আপনাকে শরীরের কন্ট্যাক্ট থেকে দূরে রাখতে হবে, বা যদি খাবার দাবারের মধ্যে থাকে সেই খাবার দাবারগুলোকে বন্ধ রাখতে হবে। এই টোটাল গাইডলাইন আমরা একটা দিয়ে দেবো। তারপর দেখবেন যখন আপনি ট্রিটমেন্টের মধ্যে থাকবেন কিছুদিনের মধ্যেই আপনি রেজাল্ট পাবেন, এবং ভবিষ্যতে যদি না হয় সেই গাইডলাইনটাও আমরা দিয়ে দেবো। একদম ধন্যবাদ। তার জন্য কিন্তু হেল্পিং নাম্বারটা আপনাদের ভীষণভাবে হেল্প করবে। আপনারা জানেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যেমন বিভিন্ন চিকিৎসা হয়েছে, বিভিন্ন রোগের চিকিৎসা হয়, তার সঙ্গে কিন্তু স্কিন এবং হেয়ার ট্রিটমেন্টটা কিন্তু সুন্দরভাবে হয়, এবং এস্থেটিক সেখানে ডিপার্টমেন্ট যেটা হলো ডিভিশন থাকে, সেখানে কিন্তু এইভাবে কিন্তু ট্রিটমেন্ট চলে, ভীষণভাবে ভালো রেজাল্ট পায় মানুষ কিন্তু। আর সেখানে এই ডিপার্টমেন্ট বা এই ডিভিশনে কিন্তু আপনাদের আমাদের স্কিন থেকে শুরু করে হেয়ারের ট্রিটমেন্ট, সব রকম ট্রিটমেন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে বন্ধুরা ফোন করছেন আপনারা, তার জন্য কিন্তু দুটি ফোন নাম্বার কিন্তু ভীষণভাবে আপনাদের হেল্প করবে, এবং অবশ্যই আপনারা এই হেল্পিং নাম্বারের মাধ্যমে একটু ডিটেলসটা জেনে নিন, তাহলেই কিন্তু আপনাদের এই যে একটা রিকভারি হবে। যেই সমস্যাগুলো হচ্ছে এগুলো প্রথম থেকে যদি আমরা একটু কি হয় অ্যালার্ট হই, বা প্রথম থেকেই যদি ট্রিটমেন্টটা শুরু করি, তাহলে মনে হয় এই যে পরবর্তীকালে আরো বেশি খারাপ জায়গায় পৌঁছায় যাতে না, সেই জন্যই কিন্তু আপনাদেরকে বিভিন্নভাবে অ্যানালিসিস করা হয়, বিভিন্ন আলোচনার মাধ্যমে আপনাদের কাছে কিন্তু আমরা পৌঁছে দিচ্ছি। যেটা আমাদের আজকের আলোচনা ডাক্তারবাবু পার্কেশন, সেটা আমরা একটু সিমটমগুলো জানবো এবং রোগটিকে কিভাবে প্রতিরোধ করা যায়। এই যে রোগটাকে আমরা বলি যে পেশেন্ট একদম অসহায় হয়ে যায়, তার কারণ হচ্ছে এই রোগটা যখন হয় একটা এজ যখন বাড়ে, আমরা ম্যাক্সিমাম দেখা গেছে যে অ্যাবাভ 60 এই রোগের প্রবণতাটা বেশি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে 40 বছর কিংবা 50 বছরের কাছাকাছিও অনেক পেশেন্ট আমাদের কাছে এসছে, কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় যে একটু এজেড পার্সনদের। এখানে কি হয়, আমাদের যত বয়স বাড়তে থাকে আমাদের ব্রেনের কিছু সেল আছে, সেই সেলগুলো একটু ক্ষয়ে যেতে থাকে, ভাঙতে থাকে। যেমন যার মধ্যে একটা নিউরন বলে আমাদের কোষ আছে, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে ভাঙতে থাকে। এর ফলে কি হয়, আমাদের ব্রেন সেল থেকে একটা মেসেঞ্জার কেমিক্যাল বেরোয়, যেটাকে আমরা বলি ডোপামিন। তো এই ডোপামিনটার ফাংশন হচ্ছে আমাদের পুরো মোটর সিস্টেমটাকে, যেমন আমাদের কথা বলা, কতটা জোরে কথা বলতে হবে, বা কাছাকাছি মানুষ থাকলে কতটা আস্তে কথা বললেই সে শুনতে পাবে, এই যে সেন্সটা, বা আমরা কত বড় স্টেপ ফেললে আমরা নর্মালি স্টেপ ফেলতে পারবো, বা যদি দূরে কোনো স্টেপ ফেলতে হয় সেটা কতটা দূরে আমাকে ফেলতে হবে, এই যে মেসেজটা। এবং এছাড়া আমরা হাতে করে কতটা ফোর্স দিয়ে আমরা জিনিস তুললে একটা জিনিসকে আমি তুলতে পারবো, বা কতটা দূরে ছুঁড়লে আমি ওই জায়গাটাতে পৌঁছতে পারবো, এই সমস্ত যে মেসেজ, এই মেসেজগুলো আমাদের ব্রেন থেকে যেটা আমাদের মোটর সিস্টেমের মধ্যে নিয়ে আসে, সেটা হচ্ছে এই কেমিক্যাল, যেটাকে আমরা বলি ডোপামিন। এই সময় কি হয়, বয়স বাড়লে যখন এটার ক্ষয় হতে থাকে, তখন কি হয়, ডোপামিনটাও আস্তে আস্তে প্রোডাকশনটা কমতে থাকে, এবং যখনই প্রোডাকশন কমতে থাকে আমাদের এই মেসেজগুলো ধীরে 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 কমে যেতে থাকে। এর ফলে কি হয়, যে পেশেন্ট পার্কিনসনেতে এফেক্টেড হয় তাদের প্রথম লক্ষণ দেখা যায় যে যেহেতু আমাদের নার্ভগুলো আস্তে আস্তে ড্যামেজ হচ্ছে, হাত পা একটু কাঁপতে থাকে। এটা স্টার্টিং হয়, প্রথমেতে স্টার্টিং যখন হয় তখন একটু অল্প আমাদের কাঁপে, তারপর ধীরে ধীরে যদি আমরা ঠিকঠাক মতো করে সেটাকে ডিটেক্ট না করতে পারি, যদি আমরা ভাবি যে হ্যাঁ নর্মাল শারীরিক দুর্বলতার জন্য হচ্ছে, সেই রোগটা কিন্তু ধীরে ধীরে বাড়বে। এর পরবর্তী ক্ষেত্রে কি দেখা যাবে না, হাত পায়ের কাঁপাটা আরো বেড়ে গেছে, এবং তার সাথে সাথে যেটা পরিবর্তন আসবে সেটা হচ্ছে ওনার কথা বলাতে পরিবর্তন আসবে। যতটা স্পিড দিয়ে কথা বলা দরকার সেটা হবে না, খুব আস্তে আস্তে কথা হবে। আবার কারোর ক্ষেত্রে দেখা যাবে যে যতটা আস্তে নর্মাল কথা বলা যায় সেইটা না করে খুব তাড়াতাড়ি পেশেন্ট কথা বলছে।
তার সাথে সাথে আমাদের ফেসিয়াল একটা এক্সপ্রেশন থাকে, যে আমরা অবাক হলে আমাদের একটা এক্সপ্রেশন থাকে, বা আমাদের যদি কোনো রকম কষ্ট হয় সেখানেতে একটা এক্সপিরিয়েন্স থাকে, আমরা যদি হাসতে চাই সেখানের একটা এক্সপিরিয়েন্স থাকে। তো এই ফেসিয়াল যেটা থাকে সেই জিনিসগুলো আস্তে আস্তে এক্সপ্রেশনগুলো কোনো রকম ভাবে বোঝা যায় না, নর্মাল থাকবে, সেটা হাসতে গেলেও যা হবে, এমনি অবাক হলো তাই হবে, এরকম একটা ফেসিয়াল এক্সপ্রেশন থাকবে। আমাদের বিভিন্ন রকম মাসেলগুলো আস্তে আস্তে রিজিডিটি আসবে, মানে হালকা শক্ত হয়ে যাবে, এবং দেখা যাবে যে উনি যতটা দূরে ওনাকে স্টেপ ফেললে একটা স্টেপ ফেলতে পারবে সেই স্টেপটা ফেলতে পারছে না, খুব ছোট ছোট স্টেপে উনি হাঁটবেন। এর ফলে কি হবে, ডিসব্যালেন্স হয়ে যায়, একটুখানি হাঁটতে গেলেই পড়ে যাবে। তার সাথে আমরা যখন হাঁটি তখন দেখা যায় যে আমাদের এই যে শরীরে হাঁটার সময় যে ব্যালেন্স বজায় রাখে আমাদের দুটো হাত, যখন আমরা হাঁটি তখন কিন্তু প্যারালালি দুটো হাতও কিন্তু আমাদের আগে পেছনে হয়। তো যখন এই রোগটা আস্তে আস্তে এফেক্টেড করতে থাকবে তখন হাত দুটো আর কোনো রকম ভাবে মুভ হবে না, ধীরে ধীরে একটা জায়গায় স্টিফ হয়ে যাবে। এর ফলে কি হবে যে একটা স্টেপ ফেললেই উনি পড়ে যাবেন, এবং ডে বাই ডে যত এটা বাড়তে থাকবে পেশেন্ট কিন্তু একদমই বেড রিডেন্ট হয়ে যায়। তো এই রোগটা এই কারণেই আমরা অসহায় বলি যে পেশেন্ট কিন্তু চাইছে ভেতর থেকে যে হ্যাঁ আমি কথা বলি, পেশেন্ট চাইছে যে আমি হাঁটি, কিন্তু উনি হাঁটতে পারছেন না, কারণ ওনার মোটর সিস্টেম সেইটাকে কাজ করছে না, সেইটা করতে দিচ্ছে না, এবং সেই মোটর সিস্টেমকে কাজ করতে দিচ্ছে না আমাদের ডোপামিন যেহেতু আস্তে আস্তে কমে যেতে থাকছে। তো এই সমস্ত সিমটম গুলো আসে, আরো আছে জিনিসটা, অবশ্যই আমরা এ বিষয়ে আরো জানবো। একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি দেউলিয়া থেকে বলছি। বলুন কি সমস্যাটা বলুন। সমস্যা বলতে আমার মানে পায়ের গোড়ালিতে একটা মানে যে হাঁটলে পা উঁচু করলে করলে একটা আওয়াজ হয়, ফটফট করে শব্দ একটা হয়। ওটা কি কোনো ভয় বা সমস্যা রয়েছে? এই নিয়ে তো প্রোগ্রাম করছেন ডাক্তার, আমার খুবই ভালো লাগছে প্রোগ্রামটা শুনে। আমি সচেতন বলে আমি প্রোগ্রামটায় ফোন করলাম, করে আমি জানতে চাই এটা। দেখুন, আপনার গোড়ালিতে আওয়াজটা হচ্ছে না আপনার অ্যাঙ্কেল জয়েন্টটাতে? ওই জয়েন্টটাতে। হ্যাঁ, গোড়ালিতে সচরাচর এইভাবে আওয়াজ হবে না, হলে আপনার অ্যাঙ্কেল জয়েন্টটাতে হবে। আর তার সাথে সাথে কি গোড়ালিতে কোনো রকম ব্যথা থাকে? না, গোড়ালি ব্যথা নেই। আর এই যে জয়েন্টে যে আওয়াজটা হচ্ছে, তো যখন হয় বা এমনি স্টেপ ফেললে বা সিঁড়ি ভাঙলে কি কোনো রকম ব্যথা একটু দেখা যায়? ব্যথা হয় না, যেন মানে একটু ইয়ে হয়ে যায়, পড়ে যাচ্ছে এরকম ভাবটা, হট করে হয়ে যায়। আচ্ছা, শরীরেতে আর কোনো জায়গায় কোনো রকম ব্যথা, হাঁটু কিংবা কোনো রকম ব্যথা নেই? ব্যথা নেই। হাঁটুটা একটু ওটাও একটু হয়, বাঁ দিকেরটা হয়। আচ্ছা, দেখুন আমরা সচরাচর কি হয় আমাদের এই যে হাঁটুতে কিংবা এই যে গোড়ালি না আমাদের অ্যাঙ্কেল জয়েন্টের মধ্যে যে মাঝে সাঝে আওয়াজটা আসে, এর কারণ হয় কি অনেক সময় যদি দুটো হাড়, জয়েন্ট মানে তো দুটো হাড়, তো সেই দুটো হাড়ের যদি গ্যাপ কোনো রকম কমে যায় এবং তার সাথে যদি হাঁটতে গেলে একটার সাথে একটা যদি ঘষা লাগে, তখন কিন্তু এরকম একটা আওয়াজ হওয়ার প্রবণতা থাকে, যেটা আমাদের আর্লি সাইন অফ অস্টিওআর্থ্রাইটিস বলা হয়। কিন্তু যেহেতু আপনার শুধুমাত্র অ্যাঙ্কেল জয়েন্টেই খুব বেশি আছে, হয়তোবা সেখানেতে এটা আর্থ্রাইটিসের দিকে নাও যেতে পারে, কিন্তু এই জিনিসটা আমরা বাইরে থেকে কিন্তু বলতে পারবো না। যদি আপনার শরীরের মধ্যে এরকম মনে হয় যে হ্যাঁ একটা প্রবলেম দেখা যাচ্ছে, এরকম একটা আওয়াজ হচ্ছে, তো বাইরে থেকে সেটাকে এইভাবে না বিচার করে কিংবা এটা ভবিষ্যতে আরো বাড়ছে কিনা দেখি বা এই স্টেজে আছে কিনা দেখি, তার জন্য ওয়েট না করে একটা সিম্পল সা এক্সরে করে নিন। এক্সরে করে একবার দেখে নিন যে আপনার কোনো প্রবলেম আছে কিনা। অনেক সময় মানুষের নর্মালিও আওয়াজ হয়, কিন্তু যেহেতু আপনি নিজেও বলছেন আপনি খুব সচেতন, তাহলে যদি আপনি সচেতন হন, শরীরে যদি কোনো রকম প্রবলেম আসে সেটা শুরুতেই একবার দেখে নিন পরীক্ষা করে। আপনার ক্ষেত্রে বলবো একটা এক্সরে করে, সেটা দেখে যদি নর্মাল হয় কোনো টেনশন নেওয়ার কিছু নয়। আর যদি দেখা যায় যে হ্যাঁ সেখানেতে একটা ডিজেনারেটিভ চেঞ্জ, মানে একটা ক্ষয় আসছে, দুটো হাড়ের মধ্যে একটু গ্যাপ আস্তে আস্তে কমে যাচ্ছে, তাহলে প্রাথমিক স্টেজেতেই আপনি যদি ট্রিটমেন্টটা করে নেন, তাহলে এখনই আপনি কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন, আর ভবিষ্যতে এই রোগটাও বাড়বে না,
আপনার এই এখন আওয়াজ হচ্ছে, ভবিষ্যতে হয়তো হাঁটতে গেলে চলতে গেলে আপনার ব্যথা হবে, পা ভাঁজ করতে গেলে ব্যথা হবে, সেই স্টেজটাতেও আপনাকে পৌঁছতে হবে না। তো যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনি কি এক্সরে করবেন, কিভাবে আপনি গাইডলাইনটা দেবেন, তাহলে অবশ্যই আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা যোগাযোগ করে নিন। আমরা আপনাকে বলে দেবো, বা একবার ক্লিনিক্যালি আপনাকে দেখেও নেবো যে হ্যাঁ কোন জায়গাটাতে এক্স্যাক্ট প্রবলেমটা হচ্ছে। তো তারপরে আপনাকে গাইডলাইন দিয়ে দেবো। এক্সরে রিপোর্ট দেখার পর যদি মনে হয় আপনার ট্রিটমেন্টের প্রয়োজন, তাহলে আমরা ট্রিটমেন্ট দেবো। যদি মনে হয় যে না ট্রিটমেন্টের কোনো দরকার নেই, তাহলে আমরা কিছু যোগা দেখিয়ে দেবো যাতে ভবিষ্যতে এখান থেকে জিনিসটা না বাড়ে। তাহলে দেখবেন আপনি সুস্থ থাকবেন। একদম ধন্যবাদ। তার জন্য কিন্তু অবশ্যই বন্ধুদের একটা কথাই বলা যে আপনারা টিভি স্ক্রিনে যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন হেল্পিং নাম্বার, এই হেল্পিং নাম্বারের মাধ্যমে আপনারা কিন্তু ডিটেলসটা জেনে নিন ডাক্তারবাবুদের কোথায় কখন পাচ্ছেন এবং আপনার বাড়ি থেকে কতটা কাছাকাছি, সেই হিসাবে একদম ডিটেলস জানার জন্য এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাদের হেল্প করবে। ফোন নাম্বার দুটো আমি বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। এবং যদি কোথাও চিকিৎসা করে থাকেন সেটাও কিন্তু প্লিজ আপনারা প্রেসক্রিপশন এবং রিপোর্টগুলো কিন্তু ক্যারি করবেন, নিয়ে আসবেন। আমি একটু বলে দিচ্ছি, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার এক্সপার্ট ডক্টরদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন। বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দেকে পেয়ে যাচ্ছেন, কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। এছাড়া মালদহে ডক্টর এস ঘোষাল থাকছেন, বহরমপুরে ডক্টর এ হালদার থাকছেন যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর। এছাড়া শিলচরে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ডিরেক্টর থাকছেন। এছাড়া কিন্তু আগরতলাতে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন এবং কোচবিহারে বন্ধুরা থাকছে ডক্টর এস ঘোষাল থাকছেন এবং কৃষ্ণনগরে ডক্টর এ হালদার থাকছেন এবং হেরিয়াতে আপনারা পাচ্ছেন 25 তারিখ অর্থাৎ আগামীকালই কিন্তু হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদার থাকছেন এবং মেচেদাতে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার থাকছেন এবং শিলিগুড়িতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে উপস্থিত থাকছেন এবং খড়গপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, বাঁকুড়াতে থাকছেন ডক্টর এ হালদার যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর। এছাড়া গৌহাটিতে থাকছেন ডক্টর বি শর্মা থাকছেন, জামশেদপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, পুরুলিয়াতে থাকছেন ডক্টর এ হালদার থাকছেন, ডিব্রুগড়ে থাকছেন ডক্টর বি শর্মা এবং ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল, আসানসোলে থাকছেন ডক্টর বি শর্মা, বর্ধমানে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য এবং দুর্গাপুরে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন এবং 7/4/25 অর্থাৎ এপ্রিল মাসে থাকছেন যেটা হলো দিল্লিতে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন এবং 7/4/25 থাকছেন রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল এবং 12/4/25 কিন্তু হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন। এই শিডিউলটা আপনাদের জানিয়ে দিলাম যে মার্চ এবং এপ্রিল জুড়ে ডাক্তারবাবুরা থাকছেন এবং আপনারা জানেন তো এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু হেড অফিস মধ্যমগ্রামে অবস্থিত এবং এছাড়াও কিন্তু উত্তর কলকাতার হাতিবাগানে পাচ্ছেন এবং দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে বন্ধুরা পাচ্ছেন চেম্বার। এছাড়া বেলুড়ে থাকছে, বেলুড়েও চেম্বার রয়েছে, খিদিরপুরে আছে সেখানে উপস্থিত থাকছেন ডাক্তারবাবুরা এবং হাওড়াতে শিবপুর বাল্টিগুড়িতে এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা আমতলাতে সেখানে কিন্তু ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকছেন সেখানে। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি তুহিন মজুমদার বলছিলাম গড়িয়াহাট থেকে। বলুন কি সমস্যাটা বলুন তুহিন বাবু। সমস্যা হচ্ছে প্রচুর গ্যাস অম্বলের সমস্যা আর পেটটা পরিষ্কার হয় না, মানে রেগুলার পটিটা হয় না। আচ্ছা, গ্যাস অম্বলের যে সমস্যাটা এটা মোটামুটি কতদিন? 15-20 দিন হয়ে গেল। 15-20 দিন। এর আগে মানে এখন বেশি হচ্ছে। এখন বেশি হচ্ছে, আগে এরকম প্রবণতাটা ছিল তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার কি লিভারের কোনো রকম সমস্যা ছিল? না, লিভারের কোনো সমস্যা। বা এই যে গ্যাস অম্বলের প্রবণতাটা এতদিন ধরে আছে, তো এটা ট্রিটমেন্ট হিসাবে আপনি কি কাউকে দেখিয়েছেন? কাউকে দেখাইনি, এমনি আমি এলোপ্যাথি কিছু ওষুধ খেতাম। মানে সেটা কি নিজে থেকে দোকানে গিয়ে খেতেন? হ্যাঁ, নিজে থেকে। আচ্ছা, দেখুন এই জায়গাটাতেই বলবো যে আমরা বারবারই বলি যে শরীরে কোনো রকম যদি সমস্যা হয়, কোনো সমস্যা থাকে, আগে আপনি কোনো রকম ডক্টরের একটা পরামর্শ নিন, তারপরে ওষুধটা চুজ করবেন। কারণ কি হয়, এই যে আপনি গ্যাসের জন্য যখন আপনার অসুবিধে হচ্ছে, গ্যাস হচ্ছে, আপনি গিয়ে গ্যাসের ওষুধ নিচ্ছেন, খেয়ে যাচ্ছেন, কিন্তু যদি আমাদের গ্যাস অম্বলটা হয় কেন? আমাদের দুটো কারণে গ্যাস অম্বল হয়।
একটা হচ্ছে আমাদের লিভারের যদি কোনো সমস্যা আস্তে আস্তে বাড়তে থাকে, কারণ এই যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা এটা টোটালি কন্ট্রোল করে। লিভার থেকে একটা প্রোডাকশন হয় একটা জিনিসের, যেটাকে আমরা বাইল বলি। সেই বাইলটা যদি ধীরে 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 কম প্রোডাকশন হতে থাকে, আমাদের কিন্তু গ্যাস অম্বলের প্রবণতাটা ধীরে ধীরে বাড়তে থাকে। আর আরেকটা কারণ যেটা হচ্ছে আমাদের স্টমাকে যদি কোনো কারণের জন্য আমাদের অ্যাসিড ফর্মেশন হয়, তাহলে সেখান থেকে কিন্তু আমাদের এই গ্যাস অম্বলের প্রবণতাটা থাকে। তাহলে দেখুন, দুটো ভাইটাল অর্গান, এই যে সামান্য একটা গ্যাস অম্বল শোনা যাচ্ছে, তার পেছনে কিন্তু দুটো ভাইটাল অর্গান আছে। তো আপনি শুধু গ্যাস অম্বল হলে গ্যাসের ওষুধটা খেয়ে যাচ্ছেন, সাময়িক কারণে ভালো থাকছেন, আবার কিছুদিন পর গিয়ে আবার আপনার প্রবলেমটা আসছে, আবার ওষুধ খাচ্ছেন। কিন্তু এর জন্য কি হয়, যদি ওই অর্গানগুলোতে কোনো প্রবলেম থাকে, সেটা কিন্তু আপনার বেড়ে যেতে থাকবে। তো সেই কারণেই বলবো যে প্রপারলি একটা ডক্টরের অ্যাডভাইস নিয়ে কিছু টেস্ট করান, টেস্ট করে আপনি তারপরে যদি দরকার পড়ে সেই অনুযায়ী আপনি মেডিসিনস খাবেন। তো সেই কারণেই বলছি যে আপনার যদি মনে হয় যে হ্যাঁ আপনি অ্যাডভাইস নেবেন, তাহলে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন। গড়িয়াহাট থেকে বললেন, তো আপনার কাছাকাছি অনেক সেন্টার পেয়ে যাবেন। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, এসে একবার যোগাযোগ করুন। আমরা আপনাকে গাইডলাইন করে দেবো যে কিভাবে জানতে পারবেন যে আপনার গ্যাস অম্বলের পেছনের কারণটা কি, কেন হচ্ছে, এবং তারপর আমরা সলিউশন বলে দেবো। দেখবেন সেটা আপনার পার্মানেন্ট সলিউশন হবে, এবং ভবিষ্যতে যাতে না হয় সেই ব্যবস্থাটাও আমরা করে দেবো। একদম। আসলে আমরা এই ভুলটা করেই থাকি। এটাও আমাদের একটা কমন ব্যাপার যে একটু গ্যাস অম্বল হলেই বাইরে থেকে ওষুধ কিনে একেবারে ডক্টরদের পরামর্শ ছাড়াই, কিন্তু বিনা প্রেসক্রিপশন ছাড়াই কিন্তু আমরা এই কাজটা করি। তারপরে হয়তো কিছুক্ষণের রিলিফটা পাই, তারপরে কিন্তু আবার সেই রোগটি কিন্তু আবার আমাদের জেকে বসে। এটা আমাদের একটা নিত্য বলতেই পারি। কিন্তু আমরা মনে করি যে ডাক্তারবাবুদের পরামর্শ মতো অনুযায়ী কিন্তু এই কাজটি করা উচিত, এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু একটা সুন্দর জীবন আমরা পেতেই পারি। কারণ এই ভুলগুলো করার ফলে কি হয়, আমাদের ভেতরে সেই অর্গানগুলো যে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ডাক্তারবাবুরাই সেটা ব্যাখ্যা করছেন। এবং আমরা অবশ্যই একটু দেখে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন এই ক্লিনিকে এসে তারা কতটা উপকৃত হয়েছেন, এবং তারা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়ে তারা কতটা আনন্দিত, উচ্ছ্বসিত এবং নির্মল হাসি। আসুন তাদের বক্তব্যের মধ্যে সেটা আমরা তুলে ধরি এবং ক্লিপিংসের মাধ্যমে, তারপরে অবশ্যই আবার আমরা আলোচনায় ফিরব। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা। আচ্ছা, আপনার বয়স কত? 42। আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার সে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা খুবই ভালো। মানে বলতে আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, আপনি অনেক খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে স্যার, আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসছি দক্ষিণ 24 পরগনায়, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আর আরো ভালো করে একটু বলি, লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন। কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন?
আমি সব দর্শককে অনুরোধ করব অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে। হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ স্যার। আপনি কোত্থেকে এসেছেন? আমি এসেছি সুরপুর পানিহাটি থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুধীর সরখেল। আচ্ছা, আপনার পেশেন্ট কে? আমার পেশেন্ট আমার মিসেস বন্দনা সরখেল। আচ্ছা, উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওনার গ্যাস অম্বল আচ্ছা, আর থাইরয়েড। থাইরয়েডের সমস্যা ছিল। হ্যাঁ। আচ্ছা, কি কষ্ট হতো ওনার? ওনার গ্যাস অম্বল হতো এবং থাইরয়েডের থেকে সমস্যা নানা রকম প্রবলেম হতো। আচ্ছা, থাইরয়েডের সমস্যা ছিল বলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছিল। আচ্ছা, তারপরে সেটা মোটামুটি মানে 30-35 বছর ধরে। 30-35 বছরের পুরনো সমস্যা। দুটো সমস্যা বললেন, একটা হচ্ছে গ্যাস অম্বল আর একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। আচ্ছা, আপনি আগে তো নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি দেখিয়েছি, কিচ্ছু হয়নি। আচ্ছা, যেরকম তেমনই ছিল আর কি, সমস্যার সমাধান হয় কিচ্ছু হয়নি। আচ্ছা, মানে ওই 2-4 দিন বন্ধ ছিল, তারপরে আবার হয়েছে। মানে ওষুধটা ছাড়তে পারেননি তখন? না। আচ্ছা, তারপরে আমাদের এনবিপি তে এসে ট্রিটমেন্ট চালু করেছেন? আমি দেখলাম যে আমি বিনোদ শর্মাকে দেখলাম। আচ্ছা, শর্মাকে দেখলাম যে আমি ডিসিশন নিলাম যে আমি আয়ুর্বেদিকে আসবো। আচ্ছা, বেশ। আচ্ছা, তারপর এখানে ট্রিটমেন্ট করার পর আজকের দিনে উনি কেমন আছেন? আজকের দিনে উনি ভালো আছেন। আচ্ছা, এখন কষ্টগুলো? এখন কষ্টগুলো মোটামুটি সেরকম আপাতত নেই। গ্যাস অম্বল সব ঠিক হয়ে গেছে? ঠিক আছে, আজকে ওটার জন্য একটু গ্যাসটার জন্য ট্যাবলেট খাচ্ছে। হ্যাঁ, কিন্তু আগের থেকে আগে ভালো আছে। আচ্ছা, আর যেটা থাইরয়েডের সমস্যাটা ছিল সেটা আপাতত ভালো আছে। বাহ। আচ্ছা, এখন আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন? দর্শকদের জন্য বলতে চাই যে এটাই, যাদের সামর্থ্য আছে তারা আয়ুর্বেদিকে এনবিবিতে আসুন। হ্যাঁ, যদি রোগ দেখেন তাহলে পয়সা দেখলে চলবে না, আর পয়সা দেখলে রোগ দেখলে চলবে না। আচ্ছা, বাহ, একটা ভালো কথা বললেন যে দেখুন, রোগের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। মানুষের টাকা তখনই কাজে আসবে যদি তার প্রাণ থাকে। ঠিক আছে, আমি একদিন অ্যালোপ্যাথি দেখেছি, আমার টাকাও গেছে, পেশেন্টও সারিনি, এবং মানে উল্টে আমার মানে ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, আপনি এখন স্যাটিসফাইড তো আপনার মিসেস কে দেখিয়ে? ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে। আবার আমরা অবশ্যই ফিরে আসলাম। আপনারা তো দেখলেন যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে বা এই ক্লিনিকে এসে মানুষ কতটা উপকৃত হয়েছে। এরকম ছোটখাটো আমরা কিছু ক্লিপিংস আপনাদের কাছে তুলে ধরি, কিন্তু এই রকমই কিন্তু অসংখ্য মানুষ আসছেন এবং ভীষণভাবে তারা উপকৃত হচ্ছেন এবং কতটা তাদের আনন্দ সেটাকে শেয়ার করছেন। যে সত্যি সুস্থ জীবন পাওয়া মানেই তো তাই, যে একটা সুস্থ সবল সতেজ জীবন যখন মানুষ ফিরে পায় তখন তার বেঁচে থাকার আনন্দটাও মনে অনেকটাই বৃদ্ধি পায়, বেড়ে যায়। অবশ্যই আজকে কিন্তু আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এ হালদার উপস্থিত রয়েছেন এবং তিনি কিন্তু সুন্দরভাবে অ্যানালিসিস করে দিচ্ছেন। এক একটা আমাদের টপিক থাকে ঠিকই, পার্কিনসন নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। এবার আমরা একটু গ্যাস অম্বল অ্যাসিড, এটাও আমাদের একটা দিনের কমন ফ্যাক্টর, সেটা নিয়ে আমরা একটু আলোচনা রাখবো। এটার সিমটমগুলো কি বা কেন এই রোগটি আমাদের ভীষণভাবে ঘায়েল করে, কি কি কারণ, এটা আমাদের লাইফস্টাইল না আমাদের কি বলবো আমাদের ডায়েট না কি আমরা দোষ দেবো আমরা? দেখুন, আমি পার্কিনসনের এখনো ট্রিটমেন্টটা নিয়ে আলোচনা করতাম, কিন্তু হঠাৎ করে মনে হলো যে এই জিনিসটা আলোচনা করা দরকার, কারণ এরকম ফোন বহু আসে। আমরা দেখেছি যে নর্মালি এই গ্যাস অম্বলকে অনেকে একদম ক্যাজুয়াল ভাবে নেয়, যে হ্যাঁ হচ্ছে ঠিক আছে আমি ওষুধ খাচ্ছি, বা আমি দোকানে বলে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম, যেরকম একটু আগেই ফোন এলো। তো সেই কারণে এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো ভাবলাম। এই যে গ্যাস অম্বলের যে প্রবণতাটা, এটা মেনলি আমাদের লাইফস্টাইল থেকেই আসে। প্রথমত হচ্ছে, যদি আমরা দীর্ঘদিন ধরে খালি পেট দিই, সেখান থেকে একটা গ্যাস অম্বলের প্রবণতা ভবিষ্যতে আসে। এবং তার সাথে সাথে যদি আমরা খাবার দাবারটা ঠিকঠাক মতো করে না খাই, যদি আমাদের স্পাইসি ফুড বা বাইরের ফুড ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে, সেখান থেকে ধীরে ধীরে আমাদের গ্যাস অম্বলের প্রবণতাটা আসে। কিন্তু গ্যাস অম্বলের প্রবণতাটা আসার কারণ কিন্তু মেন কিছু অর্গান আছে। তো আমি সেটা নিয়ে আসছি, ফোনটা ধরে নিতে। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে?
আমি রিনামাইতি বলছি, আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে। বলুন দিদি ভাই, কি সমস্যাটা বলুন। হাঁটুর ব্যথা হচ্ছে, কোমরে যন্ত্রণা, মাথা ব্যথা। হাঁটুর ব্যথা। হাঁটুর ব্যথা, কোমরে যন্ত্রণা, মোটামুটি কতদিন আছে? এই হয়ে গেল আজকে 6-7 মাস ধরে হচ্ছে এরকম একই রকম। 6-7 মাস। এর জন্য কোনো এক্সরে করে দেখিয়েছেন যে হাঁটুতে কোনো প্রবলেম আসছে কিনা, কোমরে কোনো না না না, প্রবলেম এখনো আসছে কিনা? পর্যন্ত এক্সরে করিনি। তাহলে যখন ব্যথা যন্ত্রণা খুব হচ্ছে কি করছেন? ওষুধ একটু খেয়ে নিচ্ছি, ব্যথার ওষুধ, তারপরে ভালো হয়ে যাচ্ছে, আবার 4-5 দিনের পরে একটু ভালো, তারপরে আবার সে একই রকম। মানে কোনো ডক্টর দেখাচ্ছেন না, ব্যথার ওষুধ কিনে খেয়ে নিচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন, মেন জিনিসটা বারবারই আমরা বলি যে কোনো রকম রোগ হলে এইভাবে ওষুধ খাবেন না। ব্যথার কোন ওষুধ খাচ্ছেন, তার সাইড এফেক্ট কি হবে। তো এখানে আপনি ব্যথার ওষুধ খাবেন, তার সাইড এফেক্ট হিসাবে আপনি আপনার লিভারের প্রবলেমটাকে বাড়াবেন। আগে তো আপনাকে জানতে হবে যে আপনার এই ব্যথা যন্ত্রণাটা কেন হচ্ছে, কি কারণের জন্য হচ্ছে। আপনার হাঁটুর মধ্যে অস্টিওআর্থারাইটিস আছে কিনা, হাঁটুর মধ্যে ক্ষয় হচ্ছে কিনা, কোমরেতে আপনার যে ব্যথাটা হচ্ছে কোমরের হাড়ের মধ্যে ক্ষয় হচ্ছে কিনা, বা সেখানে লাম্বার স্পন্ডালাইসিস আসছে কিনা, এই জিনিসগুলো তো জানতে হবে। জানার পর তো ওষুধ, আপনি কিসের ওষুধ খাচ্ছেন? ব্যথার ওষুধ খাচ্ছেন। কিন্তু যদি অস্টিওআর্থারাইটিস হয়, যদি লাম্বার স্পন্ডালাইসিস হয়, সেই রোগগুলো তো বাড়তে থাকবে, আপনি তো তার কোনো রকম প্রোটেকশন নিচ্ছেন না। তো আপনার ক্ষেত্রে একটা কথাই বলবো যে যেহেতু আপনি বাঁকুড়া থেকে বলছেন, আপনি কারেন্ট একটা হাঁটুর আর একটা কোমরের এক্সরে করে নিন। করে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন। এই সামনেই বাঁকুড়ার ডেট আছে, ওখানেতে আমি নিজে থাকবো। আপনি এক্সরেটা করে একবার আমাকে দেখান, আমি বলে দেবো যে আপনি আপনার কি প্রবলেম আছে, কি কারণে ব্যথা যন্ত্রণাটা হচ্ছে, এবং কি করলে আপনি এই ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন, এবং ভবিষ্যতে যাতে আপনার এটা না হয় সেই ব্যবস্থাও আমরা করে দেবো। ঠিক আছে? ঠিক আছে দিদি ভাই, ধন্যবাদ। তার জন্য কিন্তু হেল্পিং নাম্বারটা আপনাদের রাখতেই হবে, নোট করে রাখুন, এবং ভীষণভাবে আপনাদের হেল্প করবে। হ্যাঁ ডাক্তারবাবু, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা, যে গ্যাস অম্বল, বদহজম, এগুলো কিন্তু আমাদের নিত্যদিনের সঙ্গী যাকে বলে। আমরা চলছি দেখি, আবার বাইরে থেকে ওষুধপত্রও কিনে নিয়ে, এটা আমাদের কতটা ক্ষতি করতে পারে? অবশ্যই ক্ষতি তো অবশ্যই করবে। যেমন এই এনার ক্ষেত্রেই বললাম একটু আগে যে ফোন এলো যে ব্যথা যন্ত্রণা হচ্ছে 6-7 মাস ধরে, উনি ওষুধ খাচ্ছেন, দোকানে গিয়ে ওষুধ খাচ্ছেন, কিন্তু তার এই যে ব্যথা যন্ত্রণার ওষুধ কি খাচ্ছেন, তার যে কতটা সাইড এফেক্ট হতে পারে সেটা আমরা দেখেছি। কারণ আমাদের কাছে তো এরকম পেশেন্ট আসছে যারা এরকম ভাবে বিনা ডক্টর দেখিয়ে ওষুধ খেয়ে গেছে 7 মাস, 8 মাস, 1 বছর। তাদের ক্ষেত্রে দেখা গেছে যে যখন আমরা টেস্ট করতে দিয়েছি যে শরীরে কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা সেটা জানার জন্য, সেখানে একাধিক প্রবলেম এসছে। কারোর ক্ষেত্রে লিভারের প্রবলেম এসছে, কারোর ক্ষেত্রে কিডনির প্রবলেম এসছে, কারোর ক্ষেত্রে হার্টের প্রবলেম এসছে। তো সেই জন্যই বারবার বলি, সেটা যে কোনো রোগ হোক, শুধু অস্টিওআর্থারাইটিস নয়, শুধু গ্যাস অম্বল নয়, যে কোনো রকম রোগ আমরা যখন টপিক নিয়ে আলোচনা করি, আমরা বিভিন্ন রোগের জন্য সিমটম বলে দিই যে হ্যাঁ এই সিমটমের জন্য এই জিনিস হতে পারে। তো সেইগুলো যদি একবার ফলো করা যায় যে হ্যাঁ আমার শুরুতে শরীরে যে কোনো প্রবলেম, যে কোনো একটা প্রবলেম হচ্ছে, হাঁটতে গেলে প্রবলেম হচ্ছে, খাবার খেতে গেলে প্রবলেম হচ্ছে, অল্প খাবার খেলে পেট ফুলে যাচ্ছে, সিঁড়ি ভাঙতে গেলে প্রবলেম হচ্ছে, সারাদিন আমার যতটা পরিমাণ জল খাচ্ছি ততটা পরিমাণ আমার ইউরিন হচ্ছে না। তো এই সমস্ত কিছু কিন্তু আমাদের কিডনি, লিভার, অস্টিওআর্থারাইটিস, বিভিন্ন রকম রোগের একটা সিমটম। তো যখনই এটা স্টার্টিং দেখা যায় তখনই কিন্তু আমাদেরকে একটুখানি ডক্টরের পরামর্শ যদি নিয়ে নেওয়া হয়, তাহলে যেরকম রোগটাও তাড়াতাড়ি সারবে, তার সাইড এফেক্টও আসবে না, ভবিষ্যতেও আপনি ভালো থাকবেন। ঠিক সেরকমই এই গ্যাস অম্বলের ক্ষেত্রে যদি দেখা যায় যে হ্যাঁ আমার অল্পতে খেলে আমার একটুখানি গ্যাস অম্বল হচ্ছে, বা অল্প খেলে আমার পেট ভার হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে যদি এরকমই থাকে, তার সাথে সাথে আমাদের পেট পরিষ্কার থাকছে না রেগুলারলি, তো এই জিনিসগুলো যদি আমার অল্প থেকে হয়, তখনই যদি একটুখানি সচেতন হয়ে আমরা ডক্টরের সাথে আলোচনা করি যে হ্যাঁ আমার এরকম প্রবলেম হচ্ছে কেন, অবশ্যই ওনারা আপনাকে কিছু টেস্ট করাবে যে আপনার এই প্রবলেমটা আসছে কোথা থেকে। কারণ বারবার আমরা বলি যে একটা ছোট্ট গ্যাস অম্বলের জিনিস, সেটার পেছনে দুটো ভাইটাল অর্গান, একটা হচ্ছে লিভার, একটা হচ্ছে আমাদের স্টমাক। আমি আসছি আলোচনাতে, ফোনটা ধরে নিই। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। বলুন। নমস্কার, বলুন। হ্যাঁ আমি কাঞ্চন দাস বলছি। হ্যাঁ আমার মানে প্রচন্ড পরিমাণে গ্যাস হচ্ছে এবং মুখ ব্লক হয়ে যাচ্ছে, যা খেলেই মুখ ব্লক হয়ে যাচ্ছে।
বয়স কত আপনার? বয়স হচ্ছে 37 বছর। 37 বছর। খুব খালি পেটে থাকতেন বা এখনো থাকেন? না, খালি পেটে প্রচুর থাকতাম, মানে যে কাজের ইয়েতে বেরিয়ে যেতাম, খাবারটা ঠিক মতো হতো না, হুম। আচ্ছা, সেই জন্য একটু খালি পেটে থাকতাম। খালি পেটে থাকতে হতো। দেখুন, তার সাথে সাথে কি কখনো লিভারের কোনো রকম প্রবলেম হয়েছিল? না, লিভারের তো কোনো, বা কোনোদিন আপনি দেখেনও নিজে লিভারেতে প্রবলেম হচ্ছে না, কিনা বা না, কিছু? না, না। সেই গ্যাস অম্বল হলে কি করেন? এই ওষুধ খেয়ে নিই। সেই দোকান থেকে গিয়ে ওষুধ খেয়ে নেন, তাই তো? দেখুন, সেটা নিয়েই বারবার বলছি যে যখন আপনার একটা কারণ ম্যাচ করে গেল, যে আমি এই যে কিছুক্ষণ আগে বললাম যে কি কারণের জন্য জিনিসগুলো হয়, তার মধ্যে একটা আমি বললাম যে দীর্ঘদিন ধরে যদি খালি পেটে থাকা হয়, তো আপনি দেখুন, আপনি নিজেও মানছেন যে হ্যাঁ, আপনাকে কাজের জন্য দীর্ঘদিন ধরে খালি পেটে থাকতে হচ্ছিল। তো তার একটা কারণ আপনি পেয়ে গেলেন। খালি পেটে থাকার কারণে কি হয়, আমাদের স্টমাকের মধ্যে অ্যাসিড ফর্মেশন করে, HCl ফর্মেশন করে, সেখান থেকে কি হয়, আমাদের এই গ্যাস অম্বলের প্রবণতাটা আসে। এবং যদি এখনো আপনি সেটার জন্য সচেতন না হন, এরপরে আপনার দেখবেন স্টমাকের মধ্যে আলসার ফর্মেশন হবে, তখন গ্যাস অম্বলও যেরকম থাকবে, তার সাথে সাথে পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা থাকবে, এবং তখন দেখবেন যে আপনার ল্যাট্রিনের সাথে রক্ত বেরোচ্ছে। তো একটা ছোট্ট জিনিস কিন্তু অনেক প্রবলেম নিয়ে আসে। সেই কারণেই বলবো যে এই যে আপনি এত কিছু না জেনে, পরীক্ষা না করে কি কারণে হচ্ছে আপনি গ্যাসের ওষুধটা খেয়ে নিচ্ছেন, এর ফলে কি হবে, আপনার এটা লিভার থেকে হচ্ছে না স্টমাক থেকে হচ্ছে না অ্যাসিড ফর্মেশন থেকে হচ্ছে, সেটা কিন্তু আপনি জানলেন না। আপনি নর্মালি একটা গ্যাসের ওষুধ খেলেন, গ্যাসটা সাময়িক কমে গেল, আপনি ভাবলেন ভালো আছি, আবার কিছুদিন পর আবার সেটা ফেরত এলো। কিন্তু দীর্ঘদিন ধরে যদি আমরা গ্যাসের ওষুধ ইউজ করি, আমাদের বিভিন্ন রকম প্রবলেম হয়, তো সেই সাইড এফেক্ট গুলো কিন্তু ধীরে ধীরে আপনার শরীরে আসবে। তাই এটার প্রপার ট্রিটমেন্ট করুন। আপনি কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছেন। দেখুন, বর্ধমানেতেই আমাদের সেন্টার আছে, আপনি এসে একবার যোগাযোগ করুন। আপনাকে বলে দেবে যে কি কি গাইডলাইন মেনটেন করলে, কি কি আপনার ডেলিকার খাবার দাবারটাকে মেনটেন করলে আপনি প্রাথমিকভাবে সুস্থ থাকবেন। তার সাথে সাথে আপনাকে কিছু টেস্ট করিয়ে দেখে নেবে যে আপনার কোনো রকম প্রবলেম আছে কিনা। আপনাকে লিখে দেওয়া হবে কোন কোন জিনিস টেস্ট করাতে হবে, আপনি আপনার পছন্দ মতো জায়গা থেকে টেস্ট করিয়ে আনবেন। আমরা রিপোর্টটা দেখে আপনাকে বলে দেবো যে দেখুন, এই প্রবলেমের জন্য আপনার এই প্রবলেমটা হচ্ছে। তারপর দেখবেন আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দেবো ট্রিটমেন্ট প্রসেসের, যে এই ট্রিটমেন্টের মধ্যে এতদিন আপনি এই জিনিসটা করলে আপনি এখান থেকে রিলিফ পাবেন। এবং যখন আপনি সেখান থেকে রিলিফ পাবেন, আমরা আবার ফার্দার টেস্ট করাবো। যদি আপনার লিভারের প্রবলেম ধরা পড়ে প্রথমে, তাহলে লিভারের টেস্ট আবার ট্রিটমেন্টের পরে করাবো। যদি স্টমাকে কোনো প্রবলেম ধরা পড়ে, সেই স্টমাকের টেস্টটা আবার ট্রিটমেন্টের পরে করাবো। দুটো টেস্ট ট্যালি করলেই বুঝতে পারবেন আপনি ভেতর থেকে কিরকম আছেন, প্লাস আপনি নিজে তো বুঝতেই পারবেন ডে বাই ডে আপনার এই প্রবলেমগুলো কি ছিল আর আস্তে আস্তে কিরকম হচ্ছে। এবং যখন ট্রিটমেন্ট শেষ হবে, আর এটা মাথায় রাখবেন, আমরা যে কোনো রকম ট্রিটমেন্ট করি কিন্তু টাইম বাউন্ড ট্রিটমেন্ট। এই নয় যে আপনাকে বছরের পর বছর সারা বছর মেডিসিন খেয়ে যেতে হবে। আমরা একটা নির্দিষ্ট টাইম বলে দেবো, সেটা রিপোর্ট দেখার পর। সেই টাইমের পর আমরা কিছু গাইডলাইন বলে দেবো, কিছু ডায়েট চার্ট বলে দেবো, এবং ঘরোয়া কিছু উপাচার বলে দেবো। সেইটাকে মেনটেন রাখবেন, দেখবেন আপনার এই প্রবলেম ভবিষ্যতে আর আসবে না, আর এখন যা প্রবলেম আছে সেখান থেকেও আপনি সুস্থ হবেন। ধন্যবাদ। হ্যাঁ, যেটা নিয়ে সত্যি তাই, এই যে গ্যাস অম্বল, বদহজম, এগুলো আমরা দীর্ঘদিন ধরে এই রোগগুলোকে কিন্তু আবার পুষিও আমরা মানে কি হয়, ওই কিছুক্ষণের জন্য একটু ওষুধপত্র কিনে একটু সাময়িক রিলিফ পেলাম, সাময়িক সুখ পেলাম, তারপরে আবার কিন্তু যে কেসে হয়ে যায়। সেটা ডাক্তারবাবুরা কিন্তু ভীষণভাবে আপনাদের অ্যালার্ট করে দিচ্ছেন। এই জায়গাটা কিন্তু আপনাদের মেনে চলতেই হবে, কারণ ডক্টরদের পরামর্শ ভীষণ ইম্পর্টেন্ট আমাদের। তখন আমরা এই ভুলগুলো করি বলেই মনে হয় আমাদের শরীরে এত রোগের বাসা আমরা নিজেরাই তৈরি করি। আবার একটু আলোচনা ফিরবো ডাক্তারবাবু, এই যে দীর্ঘদিন ধরে যদি আমরা রোগগুলোকে পুষি, আপনি বললেন সেটা আলসারের জায়গাও চলে যেতে পারে, গ্যাস অম্বল, অ্যাসিড, আমরা দীর্ঘদিন ধরে কি হয় যে ওই ওষুধপত্র খেয়ে সেটাকে সাময়িক রিলিফের জন্য আমরা প্রতিদিনই সেটাকে ব্যবহার করি, সেটা আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে? দেখুন, বারবারই বলা হয় কোনো রোগ যদি ধীরে ধীরে বাড়তে থাকে তার সাইড এফেক্ট অনেক কিছু থাকে। যেমন এই গ্যাস অম্বলের ক্ষেত্রে বলবো যে আমার মনে আছে আমাদের কাছে একটা পেশেন্ট এসেছিল, কলকাতাতেই চেম্বারেতে এসেছিল।
তার কোনো রকম সিমটম ছিল না, কোনো রকম কিচ্ছু ছিল না। হঠাৎ করে হ্যাঁ গ্যাস অম্বলের প্রবণতাটা ছিল, কিন্তু একটা সময় দেখা গেল যে হঠাৎ করে ওনার ব্লিডিং হওয়া আরম্ভ হলো, এবং যখন আমরা টেস্ট করালাম ওনার দেখা গেল যে ওনার লিভারে ক্যান্সার ধরা পড়েছে। তো এই যে ক্যান্সার লিভারের অনেকগুলো স্টেজ থেকে আসে, আমি সেটা ডিটেলস আপনাদের কাছে বলছি, ফোনটা ধরে নিন। আমরা আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কি সমস্যাটা বলুন। হ্যাঁ আমি যাদবপুর থেকে বলছি। বলুন সমস্যাটা বলুন। বলছি একটু প্রবলেমে আছি, মানে আমার না মাঝের মধ্যে নাক আছে ঝাঁজ হয়ে যাচ্ছে, মানে কি থেকে নাকটা ঝাঁজ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। নাকে কি মানে হয়েছে? ধরুন কপালটা ঝিনঝিন করছে, নাকটা ঝাঁজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই প্রবলেমটা কতদিন? এটা আমার অনেকদিন ধরে হচ্ছে প্রবলেমটা। নাকে কি কোনো রকম ব্লকেজ আছে? নাক মাঝে মাঝে বন্ধ হয়ে যায়? নাক কি মাঝে মাঝে বন্ধ হয়ে যায়? নাক মাঝের মধ্যেই বন্ধ হয়ে যায়। আচ্ছা, এই যে প্রবলেমটা হচ্ছে নাক যে ঠিক আছে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ শুনতে থাকুন। নাক অনেক সময় কি হয়, আমাদের নাকের মধ্যে যদি কোনো রকম পলিপ হয়, তো সেই পলিপ থেকে আমাদের এই প্রবলেমগুলো আসে। অনেক সময় পলিপ যদি বাড়তে থাকে, দেখা যায় যদি স্টার্টিং এতেই আপনি ঠিকঠাক এই যে সিমটমটা আপনার দিচ্ছে, আপনি বলছেন যে আপনার নাকটা ব্লক হয়ে যাচ্ছে মাঝে মাঝে, তো সেখানেতে নিশ্চয়ই কোনো না কোনো রকম পলিপ থাকবে। আর যদি পলিপ থাকে তাহলে কিন্তু এটার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা ট্রিটমেন্ট করে নেওয়া দরকার। আপনি যতটুকুনি বললেন, আমি যতটুকুনি শুনতে পেলাম, আন্দাজ করলাম, সেই আন্দাজে আমি একটা কোশ্চেন করলাম যে হ্যাঁ আপনার নাক বন্ধ হয়ে যায় কিনা, সেখানে বললেন যে আপনার হ্যাঁ বন্ধ হয়ে যায়। তো একটা আন্দাজ আমি করতে পারলাম, কিন্তু সেটা সম্পূর্ণ ডায়াগনোসিসের প্রয়োজন আছে। সেই ডায়াগনোসিসটা করতে গেলে আপনাকে ক্লিনিক্যালি একবার দেখতে হবে যে কোনো রকম পলিপ ওখানেতে দেখা যাচ্ছে কিনা। আর যদি সেরকম প্রবলেম হয় তাহলে কিছু টেস্ট আছে, যেমন আমাদের এক্সরে আছে নাকের, সেটা করে একবার দেখে নিতে হবে যে যদি কোনো রকম পলিপ ইন্টারনালি থাকে ও ভবিষ্যতে কি হবে। এখন হয়তো কিছু বুঝতে পারছেন না, ভবিষ্যতে কিন্তু সেখান থেকে ব্লিডিং হওয়া আরম্ভ করবে। তো যদি অসুবিধে থাকে সেটা একবার দেখিয়ে নেওয়া ভালো। নিশ্চয়ই আপনি বলছেন কপালের প্রবলেম হচ্ছে, নাকের প্রবলেম হচ্ছে, কিছু না কিছু প্রবলেম তো থাকবে, তাই আপনার অসুবিধাটা হচ্ছে। তো আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন, আমরা বলে দেবো কি করলে আপনি ডায়াগনোসিসটা করতে পারবেন এবং প্রপারলি কারণটা জানতে পারবেন। তারপরে আমরা ট্রিটমেন্ট প্রসেসও বলে দেবো কিভাবে আপনি সুস্থ হবেন। একদম ডাক্তারবাবু, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা চলছে, গ্যাস অম্বল, বদহজম, এইগুলো ভীষণ আমাদের একটা কমন একটা রোগ যাকে বলবো। অনেক সময় দেখা যায় যে আমরা একটা ব্যথা, আমাদের অনেক সময় বুকে ব্যথা চলে যায়, বুকে ব্যথা হয়, বা এই গ্যাসের থেকে সেটা কি হতে পারে এই যে চোরা অম্বল যেটাকে বলে, অনেক সময় আমরা বুঝতে পারি না সেটা হার্টের। এবার সেটাকে কিভাবে আমরা বুঝবো? অনেক সময় হার্টের ব্যথাও তো এক ধরনের আমাদেরকে ভীষণভাবে করে, কাহিল করে। আবার বুকের ব্যথা, এই যে এই জায়গাটা ডিফারেন্সটা কোথায়? গ্যাস অম্বল, অ্যাসিডের একটা ব্যথা, বা আমরা সেটাকে কিভাবে ডিভাইড করবেন, কিভাবে আপনি ডিফারেন্সটা বোঝাবেন? দেখুন, হার্টের যদি ব্যথা হয় সেটা এক জায়গাতে থাকবে না, সেটা হবে কি একটু রেডিয়েটেড করবে, সেটা আমাদের ব্যাকের দিকে রেডিয়েটেড করবে কিংবা আমাদের কাঁধের দিকে রেডিয়েটেড করবে। কিন্তু যদি গ্যাস অম্বলের ব্যথা হয়, একটা চাপ ভাব থাকে এবং সেখানে ব্যথা যন্ত্রণাটা সারাক্ষণই প্রায় থাকে। কিন্তু হার্টের ব্যথা হলে সেটা একটা কয়েকটা সেকেন্ডের জন্য বা কয়েকটা মিনিটের জন্য হবে। তো সেটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা সবসময় টেস্টের মাধ্যমেই করি। তো যদি সমস্যা দেখা যায় যে অনেক সময় কি হয় যে আমার গ্যাস থেকে প্রবলেম হচ্ছে না, আমার বুকের কোনো প্রবলেম হচ্ছে, এই কারণ হার্ট একটা জিনিস এরকমই, সেটা বাইরে থেকে এইভাবে আন্দাজ করা যায় না। যদি প্রবলেম হয় সেটা গ্যাস থেকেও হতে পারে এবং হার্টের প্রবলেমও হতে পারে, কিন্তু যে সিমটমটা থাকে সেটা আমাদের কাঁধের দিকে রিলেটেড যখন হয় তখন আমরা ধরি যে এটা হার্টের প্রবলেম। যদি একই জায়গায় থাকে, যদি আমাদের আপার অ্যাবডোমেনেতে থাকে, সেখান থেকে যদি প্রেশারটা আসে তখন আমরা সেটাকে গ্যাসের জন্য ভাবি। কিন্তু তবুও আমরা কনফার্ম করার জন্য সবসময় আমরা ডায়াগনোসিস করার জন্য আমরা টেস্ট করে দেখে নিই। আমরা আরো এই বিষয়ে জানবো, একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি বালেশ্বর থেকে বলছি। বলুন কি সমস্যাটা বলুন। আমার মানে ঠাম্মার একটু অনেক পরিমাণে সুগার বেড়ে গেছে, তার জন্য সেটা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, সুগার কত বছর আছে? হ্যাঁ 2-3 বছর হয়ে গেল। 2-3 বছর।
ওষুধ খাচ্ছেন না ইনসুলিন নিচ্ছে? এই কদিন হলো রিপোর্ট করা হয়েছে। খাওয়ার আগে 300 না কত এরকম, আর খাওয়ার পরে খাওয়ার আগে বললেন 300-র উপরে, হ্যাঁ, আর খাওয়ার পরে? হ্যাঁ। যাই হোক, দেখুন আপনি এতদিন ধরে ট্রিটমেন্ট করছেন, আপনি ওষুধও খাচ্ছেন, কিন্তু আপনার সুগার যদি 300-র উপরে থাকে এটা কিন্তু খুবই মারাত্মক জিনিস। কারণ আমরা জানি, বারবারই জানি যে সুগার আমাদের কাছে একটা সাইলেন্ট কিলার। এটা যে কোনো সময় যে কোনো রকম অর্গানকে এফেক্ট করবে যদি এটাকে ঠিকঠাক মতো করে কন্ট্রোলে না করা যায়। এখন ব্যাপারটা হচ্ছে, যেহেতু আপনি এতদিন ধরে ট্রিটমেন্ট করছেন তাও কমছে না, নিশ্চয়ই আপনাকে ভাবতে হবে যে আপনার ট্রিটমেন্ট প্রসেসেতে কোথাও না কোথাও একটা প্রবলেম আছে। আমরা সুগার নিয়ে বহুবার আলোচনা করেছি, আপনি টিভি স্ক্রিনেতে শুনতে থাকুন, আমি আবার একবার বলে দিচ্ছি। টিভিতে শুনুন। সুগার, আমরা বারবার বলেছি যে সুগারের কনসেপ্টটাকে আমরা একটু চেঞ্জ করেছি। এরকম পেশেন্ট আমাদের কাছে বহু আছে যারা কিন্তু মেডিসিন বন্ধ করেও তারা কিন্তু সুগারকে কন্ট্রোল রাখতে পেরেছে। কারণ সুগারের ট্রিটমেন্টটা করতে গেলে একটুখানি সাইন্টিফিক্যালি ট্রিটমেন্টটা করতে হবে। আপনি যে ওষুধ খাচ্ছেন সেটা শুধু আপনার ব্লাডের মধ্যে সুগার লেভেলটাকে কন্ট্রোলে রাখছে, কিন্তু আপনার সুগারটা যে কারণের জন্য হচ্ছে সেই কারণটাকে কিন্তু ঠিক করছে না। আমরা কি জানি, আমাদের প্যাঙ্কিয়াস থেকে আমাদের ইনসুলিনের ফর্মেশন হয়, এবং সেই প্যাঙ্কিয়াসে যদি কোনো রকম ড্যামেজ হয়, ইনসুলিনের ফর্মেশনটা যদি কম হয়, সেখান থেকে আমাদের ধীরে ধীরে আমাদের সুগার লেভেলটা বাড়তে থাকে। তো আমাদেরকে ট্রিটমেন্টটা করতে হবে দুটো ভাবে, প্যাঙ্কিয়াসটাকেও ঠিক করতে হবে, তার সাথে সাথে সুগার লেভেলটাকেও ঠিক রাখতে হবে। এরকম প্রাকৃতিক এরকম অনেক রকম ভেষজ ওষুধ আছে যেগুলোকে ইউজ করলে তার কোনো রকম সাইড এফেক্টও থাকে না, এবং আপনার দুটো প্রবলেমকেই কন্ট্রোল করবে, এবং ভবিষ্যতে আপনাকে কোনো মেডিকেশনের মধ্যে থাকতে হবে না। ওই ঘরোয়া উপাচারগুলোর মধ্যে থাকলেই আপনি আপনার সুগার লেভেলকে কন্ট্রোলে রাখতে পারবেন উইদাউট এনি সাইড এফেক্ট। তো সেই ক্ষেত্রেই বলবো যে যদি দেখছেন আপনি এত বছর হয়ে গেল তাও আপনার সুগার কন্ট্রোল হচ্ছে না, তাহলে আর এটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে না গিয়ে, আরও বিভিন্ন অর্গানকে ড্যামেজ করতে না গিয়ে এই জায়গাটা থেকেই ট্রিটমেন্ট করান, ট্রিটমেন্ট প্রসেসটাকে একটু চেঞ্জ করান। আমরা আছি, আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে এসে যোগাযোগ করুন, আপনাকে প্রপার গাইডলাইন দিয়ে দেওয়া হবে কিভাবে আপনি সুগারকে কন্ট্রোল করবেন, এবং ভবিষ্যতে আপনি সুগারের জন্য মেডিসিন না খেয়ে আপনি আপনার সুগার লেভেলকে কন্ট্রোল রাখতে পারবেন। একদম। আমি অবশ্যই একটু বলে দিচ্ছি, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এক্সপার্ট ডক্টরদের আপনারা কোথাও কখন পেয়ে যাচ্ছেন। বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দেখে পেয়ে যাচ্ছেন, কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন কাকদ্বীপে, যেটা হলো গঙ্গাসাগর কিন্তু শিফট করেছে, সেটা হলো কাকদ্বীপে, এবং নদী এবং মালদহে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর। এছাড়া শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, আগরতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন কৃষ্ণনগরে, এবং বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরী থাকছেন, এবং 25 তারিখ আগামীকালই কিন্তু হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদার, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর সিএমই, এবং আপনারা পাচ্ছেন 25 তারিখে, এবং 26 তারিখে মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, এবং আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য, এবং বাঁকুড়াতে ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, এবং গৌহাটিতে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, পুরুলিয়াতে থাকছেন ডক্টর এ হালদার থাকছেন, ডেব্রুগড়ে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, এবং ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, এবং গঙ্গারামপুরে পাচ্ছেন আপনারা, গঙ্গারামপুরে যেখানে পাচ্ছেন, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন। 4-4-25 অর্থাৎ এপ্রিল মাসের শিডিউলটা এবার আমি জানিয়ে দিচ্ছি, মার্চ মাসেটা জানালাম, এবার এপ্রিল মাসের শিডিউলটা জানাচ্ছি। এবং 5-4-এ থাকছেন আসানসোলে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, 5-4-এ থাকছেন, 5-4-25-এ থাকছেন বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, দুর্গাপুরে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, সেটা হলো 6-4-25-এ থাকছেন, এবং 7-4-25-এ থাকছেন দিল্লিতে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, এবং
7/4/25 কিন্তু আপনারা রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, এবং 12/4/25 হেরিয়াতে থাকছেন ডক্টর এ হালদার, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর। অর্থাৎ মার্চ এবং এপ্রিলের শিডিউলটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। এবং আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হেড অফিস কিন্তু মধ্যম নামে অবস্থিত। সেখানে সোম থেকে শনি প্রত্যেকটি ডক্টরকে আপনারা পেয়ে যাচ্ছেন এবং সানডেতেও থাকছেন। এছাড়া কিন্তু আপনারা হাতিবাগান, উত্তর কলকাতার হাতিবাগানে পাচ্ছেন এবং দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, খিদিপুরেও বন্ধুরা পাচ্ছেন চেম্বার। হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতে পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে পাচ্ছেন। সেখানে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। ফোন নাম্বারটি আরেকবার আমি বলে দিচ্ছি, হেল্পিং নাম্বার 9830235527 এবং আরেকটি নাম্বার 37। এই দুটি নাম্বার কিন্তু হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি কিন্তু টোটাল জানতে পারছেন ডাক্তারবাবুরা কোথায় কখন থাকছেন এবং আপনার বাড়ি থেকে চেম্বার কত দূরে বা কাছে, সেগুলো ডিটেলস জানার জন্য এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও চিকিৎসা করে থাকে সেটা কিন্তু প্লিজ আপনারা ক্যারি করবেন, প্রেসক্রিপশন এবং রিপোর্টগুলো প্লিজ নিয়ে আসবেন। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি দুর্গাপুর বলছি, শ্যামল হালদার। আচ্ছা, বলুন কি সমস্যা শ্যামল বাবু, বলুন। সমস্যা বলতে আমার পেটেতে আজকে গ্যাস অম্বল হচ্ছে, বয়স কত আপনার? বয়স যত 40। ঠিক একইভাবে আপনাকে একই কথা বলবো যে খালি পেটে কি থাকতেন আপনি? হ্যাঁ ডক্টর, সকালবেলা কাজের চাপ থাকে, খালি পেটে থেকে যায় একটু। আর সব থেকে বড় কথা, এই যে গ্যাস অম্বল হচ্ছে, ডাক্তার দেখিয়েছেন কোনো? ডাক্তার আমি টোটাল হোমিওপ্যাথি দেখিয়েছিলাম, আয়ুর্বেদিক দেখাতে চাই, ওই জন্য আমরা কোথায় বসার না বলে সেটা আমি ঠিক। দেখুন, গ্যাস অবশ্যই সেটা আপনি হেল্পলাইন নাম্বারটা নোট করে নিন। দেখবেন টিভি স্ক্রিনেতে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, দুর্গাপুরেতেই আমাদের চেম্বার আছে, আপনাকে বলে দেবে, গাইড করে দেবে। কিন্তু আপনাকে একটা কথাই বলবো যে আপনি আসার আগে একটা এলএফটি লিভার ফাংশন টেস্ট করে নিন, ঠিক আছে? একটা এলএফটি রিপোর্ট করে নিন, কারণ যদি আপনি রিপোর্টটা করে নিয়ে আসেন তাহলে আপনি ট্রিটমেন্ট প্রসেসের এক ধাপ এগিয়ে যাবেন। কারণ আমরা বারবারই বলি যে এই গ্যাস অম্বলের পেছনেতে দুটো অর্গান খুব দায়ী থাকে, বিশেষ করে আমাদের লিভার। তো আপনি হয়তো আসবেন, আমরা সেটা কনফার্ম করার জন্য লিভার ফাংশন টেস্ট করতে দেবো। তো আর আগে আপনাকে বলবো একটা লিভার ফাংশন টেস্ট করিয়ে নিন, করে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করুন। আপনাকে বলে দেবে কোন জায়গায় এলে আপনি দেখাতে পারবেন এবং আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দেবো। গ্যাস অম্বল জিনিসটা শুনতে খুব ছোট জিনিস, কিন্তু এর পেছনেতে অনেক বড় বড় রোগ আছে। তো অবশ্যই সেটাকে শুরুতে একটুখানি সারিয়ে নিন। ধন্যবাদ। তার জন্য অবশ্যই দুটি ফোন নাম্বার আপনাদের নোট করে রাখতে হবে। দেখো, আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এই যে আমাদের একটু খাদ্য তালিকাটা আমরা একটু শুনে নেব। দেখুন, মেনলি হচ্ছে এইটুকুনি বলা হয় যে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা ছাড়া ছাড়া আমাদেরকে কিছু না কিছু একটু খাবার প্রয়োজন। সেটা যদি দুটো ভারী মিল হয়, দুটো ভারী মিলের মধ্যিখানে অন্তত একবার কিংবা দুবার একটুখানি ছোট মিল দেওয়া দরকার। কারণ এই যদি খালি পেটে আমরা থাকি তাহলে কি হবে, আমাদের HCl ফরমেশনটা বেশি হবে, যেটা আমাদের গ্যাস অম্বল বা পেটের নানা রকম প্রবলেমের জন্য বা সব থেকে বড় কথা আলসারের জন্য দায়ী হয়। সেটা যাতে না হয়, খাবার দাবার, হ্যাঁ অবশ্যই তেল ঝাল মশলা স্পাইসি জাতীয় জিনিস যতই আমরা কম খাবো ততই ভালো। একটা নর্মাল ঘরোয়া খাবার যদি আমরা রেগুলারলি খাই, হ্যাঁ হয়তোবা কাজের জন্য বিভিন্ন রকম জায়গাতে আমাদেরকে খেতে হয়, বাইরের তেল ঝাল মশলা খেতে হয়, তবুও বলবো যে যতটা সম্ভব অ্যাভয়েড করা যায়। আর যাতে আমরা বাড়ে বেশি খাই, পরিমাণে কম খাই, এই যে এই নিয়মটা যদি মেনটেন করা যায় তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের কোনো রকম গ্যাস অম্বলের প্রবলেমটা আসবে না। কারণ খালি পেট যদি না দিই HCl ফরমেশনটাই হবে না। সেই কারণে বললাম যে বাড়ে বেশি খাবেন, বাড়ে বেশি খেলে এই প্রবলেমটা আসবে না। এবং তার সাথে সাথে তেল ঝাল মশলা যদি কম খাই তাহলে আমাদের লিভারের প্রবলেমটা আসবে না। তো এই দুটো জিনিস যদি আমরা কম্বাইন্ড করে চলতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের এই ধরনের প্রবলেম কোনোদিনই দেখা যাবে না এবং সুস্থ থাকবেন। এবং এর জন্য আর কোনো রকম ডক্টর কাছে যাওয়া কিংবা কোনো রকম ওষুধের উপর ডিপেন্ড থাকা, এই জিনিসটা করতে হবে না। একদম, আমরা প্রায় একদম শেষ জায়গায় চলে এসেছি। ডাক্তারবাবু, আপনার কাছে একটা ছোট্ট জিজ্ঞাসা, যেটা হলো এই যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু একটা বিশেষত্ব পঞ্চকর্ম থেরাপি, আমরা একটু জানবো সে বিষয়ে।
দেখুন, পঞ্চকর্ম থেরাপি সেটা রোগের ওপরে নির্ভর করে, কিন্তু আমরা বলি যে একটা সুস্থ মানুষেরও পঞ্চকর্ম করা দরকার, কারণ এইটা হচ্ছে ডিটক্সিফিকেশন একটা থেরাপি। যেমন আমরা গাড়ি যখন কিনি, আমাদের কি হয়, গাড়িকে বারবার ধরে আমাদেরকে নিয়ে যেতে হয় সেটাকে সার্ভিসিং এর জন্য, ঠিক সেরকম আমাদের বডিটাও যদি সার্ভিসিং করানো যায়, বিভিন্ন রকম রোগ থেকে আমরা কিন্তু আগে থেকেই তার প্রোটেকশনটা নিয়ে নিতে পারবো। সেই কারণে নর্মাল মানুষেরও পঞ্চকর্মটা দরকার। একদম আমাদের সময় শেষ। পরবর্তী লাইভে আবার নতুন একটি টপিক নিয়ে আলোচনা রাখবো, রোগ সংক্রান্ত বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনবিপির হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, সুস্থ সবল সতেজ জীবন অবশ্যই পাবেন। আজ এই পর্যন্ত। ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার। নমস্কার।